কারণ পুত্রের সাথে পিতার যেরকম ব্যবহার করা উচিত তা তুমি কোনোদিনই করনি। ডোন্ট আস্ক মি হাউ টু বিহেভ লাইক এ সন। পিতার মতো ব্যবহার করতে না পারলে ছেলের মতো ব্যবহার আশা করো না। না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। পুলিশ ডিপার্টমেন্ট কি করছে না করছে তার জবাবদিহি কি আপনাকে করতে হবে? চকচকে আলো, ক্যামেরা, অ্যাকশন, এই শব্দগুলোর মাঝেই তিনি খুঁজে পেয়েছিলেন নিজের স্বপ্ন। যে যুবক সিনেমায় এসেছিলেন ভালোবাসা আর সম্মানের জন্য, তার জীবন শেষ হয়েছিল গুলির শব্দে, এক নির্মম অন্ধকারে। আজ আমরা শুনব বাংলাদেশের ৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরীর জীবনের গল্প। একজন স্বপ্নবাজ তরুণ থেকে হয়ে ওঠা তারকা এবং শেষ পর্যন্ত এক রহস্যময়, হৃদয় বিদারক মৃত্যু। শৈশব। ১৯৬৩ সালের ১৯ অক্টোবর ঢাকার বনানীতে জন্ম নেন সোহেল চৌধুরী। বাবা তারেক আহমেদ চৌধুরী, মা নূরজাহান বেগম। এক স্নেহময়ী পরিবারে বড় হচ্ছিলেন হাসি খুশি এক ছেলেটি। ছোটবেলা থেকেই ছিলেন প্রাণবন্ত, বন্ধুবৎসল আর স্বপ্নবান। বন্ধুরা বলতো সোহেল সব কিছুতেই একটু অন্যরকম। স্কুলের নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিনি সব জায়গাতেই ছিলেন কেন্দ্রবিন্দু। তখন হয়তো কেউ জানত না এই হাসি খুশি ছেলেটি একদিন বাংলাদেশের রূপালী পর্দায় নায়ক হিসাবে দর্শকদের মন জয় করবে। চলচ্চিত্রে প্রবেশ। ১৯৮৪ সাল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন BFDC আয়োজন করে নতুন মুখের সন্ধান প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসেন অনেক তারকা। তাদেরই একজন ছিলেন তরুণ উদ্যমী সোহেল চৌধুরী। সেই বছরই তিনি সুযোগ পান বিখ্যাত পরিচালক F. কবির চৌধুরীর চলচ্চিত্র পর্বতে অভিনয়ের। এই সিনেমায় ছিল তার রূপালী পর্দায় প্রথম উপস্থিতি। পর্বতের পর ধীরে ধীরে নিজেকে গড়ে তুলতে শুরু করেন তিনি। সোহেল ছিলেন পরিশ্রমী, সময়নিষ্ঠ আর ক্যামেরার সামনে প্রাণবন্ত, যে গুণগুলো খুব দ্রুতই তাকে চলচ্চিত্র জগতে জনপ্রিয় করে তোলে। ১৯৮৬ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ভাই বন্ধু, পরিচালনায় দারা শিখো। এরপর একের পর এক সিনেমা লক্ষ্মীবধূ, জুলি, হীরামতি, অবরোধ, বীর বিক্রম, বিরহ ব্যথা, শান্তি, লেডি স্মাগলার, দাঙ্গা ফ্যাসাদ, বজ্রপাত, লৌহ মানব, প্রেমের প্রতিদান, চাঁদাবাজ, রাজা গুন্ডা, গ্যাং লিডার, এমন অসংখ্য ছবিতে অভিনয় করে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তার চলচ্চিত্রের সংখ্যা ছিল ৩০টিরও বেশি, কিন্তু তার ভিতরে ছিল এক অবিচল সাধনা, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো অভিনেতা করে তোলার, নায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা। সোহেল চৌধুরী শুধু রোমান্টিক হিরো নন, তিনি ছিলেন একজন বহুমুখী শিল্পী। একদিকে প্রেমে মগ্ন যুবক, অন্যদিকে সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্রে। দুইভাবেই দর্শক তাকে ভালোবেসেছে। বাদশা ভাই ও প্রেমের প্রতিদানের মতো ছবিতে তার সহজ সরল সংলাপ আর মায়াময় অভিব্যক্তি তাকে করে তোলে দর্শকদের প্রিয় মুখ। চলচ্চিত্র সমালোচকরা তখন লিখেছিলেন, সোহেল চৌধুরী হচ্ছেন নতুন প্রজন্মের প্রতিশ্রুতিমূলক নায়ক, যিনি আবেগ আর বাস্তবতাকে পর্দায় একসঙ্গে বুনতে জানেন। ভালোবাসার গল্প, দিতি ও সোহেল। চলচ্চিত্রে কাজ করতে গিয়েই পরিচয় হয় জনপ্রিয় নায়িকা দিতির সঙ্গে। ১৯৮৬ সালে তারা বিয়ে করেন এবং হয়ে ওঠেন চলচ্চিত্র জগতের সবচেয়ে আলোচিত দম্পতি। তাদের জীবনে আসে ২ সন্তান, লামিয়া চৌধুরী ও দীপ্ত চৌধুরী। তবে সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব বাড়ে। দুজনের ক্যারিয়ারের ব্যস্ততা, ভুল বোঝাবুঝি আর মানসিক অশান্তির কারণে তাদের সংসার ভেঙে যায় ৯০-এর মাঝামাঝি সময়ে। কিন্তু এক সময়কার সেই জুটি আজও অনেকের মনে সোহেল দিতি নামেই বেঁচে আছে, একটি সময়ের প্রতীক হয়ে। চলচ্চিত্রের বাইরে এক ব্যবসায়ী ও সমাজ সচেতন মানুষ। চলচ্চিত্রের পাশাপাশি সোহেল ছিলেন একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী। তিনি বিনোদন জগতের বাইরে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন নতুনভাবে। ঢাকার অভিজাত বনানী এলাকায় সুপার ট্রাম্পস ক্লাব নামে এক বিনোদন ক্লাবকে ঘিরে তার জীবনে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়। অন্ধকারের শুরু, বিরোধ ও হুমকি। সুপার ট্রাম্পস ক্লাব ছিল এক বিতর্কিত স্থান, যেখানে রাতভর নাচ, গান, মদ্যপান আর অসামাজিক কর্মকাণ্ড চলত বলে অভিযোগ ছিল। সোহেল চৌধুরী এই পরিবেশের বিরোধিতা করেন। এই নিয়ে ক্লাব মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরীর সঙ্গে তার বিরোধ বাড়তে থাকে। তাছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গেও একটি ঘটনার জেরে তীব্র সংঘর্ষ হয় ক্লাবের ভেতরে। সেই সময় থেকেই সোহেল পেতে থাকেন মৃত্যুর হুমকি।
তার মা আদালতে বলেছিলেন, আমার ছেলেকে তারা মেরে ফেলবে, আমি জানি, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। ডিসেম্বর 1998, সেই কালো রাত। রাত 3টে বাজে, বনানীর 17 নম্বর রোড, আবেদিন টাওয়ারের নিচে সোহেল চৌধুরী গাড়ি থেকে নামলেন। তিনি যেতে চেয়েছিলেন ক্লাবের ভেতরে, কিন্তু ঢুকতে দেওয়া হলো না। তিনি হয়তো ভাবেননি এই রাতই হবে তার জীবনের শেষ রাত। ঠিক তখনই অন্ধকার গলির দিক থেকে বেরিয়ে আসে কয়েকজন সশস্ত্র মানুষ। কোনো কিছু বুঝে নেবার আগেই গুলির শব্দে কেঁপে ওঠে বনানীর রাত। সোহেল মাটিতে লুটিয়ে পড়েন। দর্শকদের প্রিয় সেই নায়ক, বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল মুখ, চিরতরে নিথর হয়ে যান। মৃত্যুর পর বিচার ও রহস্য। হত্যাকাণ্ডের পর গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। মিডিয়া, শিল্পী, সাধারণ মানুষ সবাই জানতে চায় কেন, কারা এমন করল। পরে তদন্তে জানা যায় এটি ছিল এক পূর্ব পরিকল্পিত হত্যা, যার পিছনে ছিল ক্লাবের ব্যবসায়িক বিরোধ এবং ক্ষমতার লড়াই। দীর্ঘ 20 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, তবু এই মামলার রায় আজও ঝুলে আছে আইনের জটিল জালে। যে নায়ক একসময় ন্যায় আর প্রেমের কথা বলতেন পর্দায়, তিনি যেন বাস্তব জীবনে ন্যায়ের আশায় অপেক্ষায় রইলেন চিরকাল। অমর হয়ে থাকা এক নাম। সোহেল চৌধুরী চলে গেছেন, কিন্তু তার কাজ, তার সিনেমা আর তার হাসি আজও বেঁচে আছে হাজারো ভক্তের হৃদয়ে। বাদশা ভাই, প্রেমের প্রতিদান, লৌহ মানব, চাঁদাবাজ, গ্যাং লিডার, এই সব সিনেমায় এখনও দেখা যায় সেই তরুণ নায়ক, যার চোখে ছিল স্বপ্ন, কঞ্চে ছিল বিশ্বাস। তার জীবনের গল্প যেন এক সিনেমা, যেখানে নায়ক জয় পায় না, কিন্তু দর্শকের মনে অমর হয়ে থাকে চিরকাল। তিনি ছিলেন সৎ, সাহসী ও সরল। ঠিক সেই কারণেই হয়তো পৃথিবী তাকে বেশি দিন রাখতে পারেনি। সোহেল চৌধুরী হয়তো নেই, কিন্তু তার নাম উচ্চারিত হয় ভালোবাসায়, শ্রদ্ধায় আর কষ্টে। বাংলা চলচ্চিত্র ইতিহাসে তিনি থেকে গেছেন এক অমলিন অধ্যায় হিসাবে, একজন নায়ক যিনি অন্ধকারের ভেতরেও আলো ছড়িয়েছেন। নায়করা কখনো মরে না, তারা গল্প হয়ে বেঁচে থাকে, আর সোহেল চৌধুরী বেঁচে আছেন বাংলা সিনেমার প্রতিটি হৃদয়ের স্পন্দনে। মার অবস্থা কেমন? এখন ভালো। হাসান, তুমি এসেছো ভালোই হয়েছে। আমি এখন আর কিছুই ভাবতে পারছি না। এতটা ঠিক না রুনা। মার এই অবস্থা তোমার ভাইকে এখানে আসা উচিত। তুমি যেমন এই মায়ের সন্তান, সে তো এই মায়েরই সন্তান।